পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সে খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক লোটন ইকরাম। আপনাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ সময় দিয়েছেন এত রাত করে। এবং দর্শক, আপনারাও জানেন বিভিন্ন সময় খবর পর্যালোচনার আবারও আমরা অতিথিদের পর্যায়ক্রমে সংযুক্ত করে নিই। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে চলুন এক নজরে দেখে আসি কয়েকটি নিউজ পোর্টালের সংবাদ শিরোনাম। প্রথম আলো আমাদের হাতে আছে। প্রথম আলো বলছে, শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এটা কিছুক্ষণ আগে আসলে আমরা সকল গণমাধ্যমে সংবাদটি করেছে, কারণ সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী তিনি প্রধান উপদেষ্টাকে সম্ভবত টেলিফোন করে এই বিষয়ে সর্বশেষ ওসমান হাদি সম্পর্কে জানিয়েছেন। এরপর আছে যে এক যুগ্ম সচিবকে গাড়ির মধ্যে জিম্মি করে 6 লাখ টাকা দাবি চালকের। রিমান্ড শুনানিতে নুরুজ্জামান হাদিকে হত্যার চেষ্টার দিন ভাড়ার গাড়িকে একবার এক এক জায়গায় যেতে বলেছিল ফয়সাল। ভারতের বক্তব্য নিয়ে তৌহিদ হোসেন, আমাদের নসিহত করা হয়েছে, নির্বাচনী উপদেশ চাই না, সে খবর। এবং অন্যান্য আরও যদি পোর্টাল দেখি আমরা, বাংলা ট্রিবিউন তারা বলছে হাদির অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ, শান্ত থেকে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার। এই খবরটা আসলে কিছুক্ষণ আগেই গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে, হয়তো বিস্তারিত তথ্য জানা যাবে আর কিছুক্ষণ পরেই। এবং হাদিকে গুলি, টার্গেট ক্লিনিংয়ের ভয়ঙ্কর ছক, ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক, বাজার স্থিতিশীলতা নাকি দামের উপর নতুন চাপ, মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারত না, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এবং 21শে বইমেলা শুরু হবে 20 ফেব্রুয়ারি থেকে। পরের পত্রিকা BDNews24.com তারা বলছে হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, ইউনুসকে ফোন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। এই খবরটি আসলে সবচেয়ে বেশি আমরা জানি যে এখন আপডেটও হতে থাকবে এর নানা বিষয়গুলো। এরপর আছে যে সংখ্যা নিয়ে 300 আসনে প্রার্থীদের ঘোষণা, জাতীয় পার্টির, মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকারীদের সামরিক ইতিহাস বিজ্ঞানের জ্ঞান নেই, সেটি তৌহিদ বলেছেন। নানা রকম খবর দর্শক আমরা গণমাধ্যমগুলোতে দেখছিলাম, তবে যেটি আসলে প্রধান খবর যে ওসমান হাদি যে শারীরিক অবস্থা সেটি নিয়ে কিছুক্ষণ আগেই এরই মধ্যে প্রধান উপদেষ্টাকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ তথ্য জানিয়েছেন এবং সংকটাপন্ন আসলে বলছেন। এই খবরগুলো তো আমরা জানবই, এর পাশাপাশি আসলে আরও যেসব খবর নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই সেটি হচ্ছে তারেক রহমান। তিনি, আমরা জানি যে সামনে নির্বাচনকে ঘিরে এরই মধ্যে মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রার্থীদের নিয়ে এরই মধ্যে দলগুলো অনেক দূর এগিয়েছে। বিএনপি এর মধ্যে অনেককেই তার নমিনেশন দিয়েছেন, আরও কয়েকটি আসনেও নমিনেশন প্রক্রিয়া চলছে। এর আগে আমরা জানি যে গতকাল বিজয় দিবসের অনুষ্ঠানে যুক্তরাজ্যে তারেক রহমান যখন অংশ নিয়েছেন, তিনি তার বক্তব্যে বলেছেন যে ষড়যন্ত্র থেমে নিয়ে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে, সে আহ্বান তিনি জানিয়েছেন। আমরা একটু আমাদের অতিথির সাথে এই বিষয়টি একটু আলোচনা করতেই চাই, লোটন ইকরাম। সেটি হচ্ছে যে এই যে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন তারেক রহমান এবং বলছেন যে ষড়যন্ত্র থেমে নেই, আপনার আসলে অভিজ্ঞতা কি বলে? এই ষড়যন্ত্রটি কোন দিকে যাচ্ছে এবং উনি এই ষড়যন্ত্র বলতে কি ধরনের বার্তা দিয়েছেন? ধন্যবাদ আপনাকে এবং সহ-আলোচক এবং 71 টিভির দর্শকদেরকে। জনাব তারেক রহমান যে সতর্ক এবং আপনার ষড়যন্ত্রে যে আশঙ্কাটা ব্যক্ত করেছেন, এটা কিন্তু শুধু উনি একা না, এটা আপনার জুলাই অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্তর যে এবং কি এই সর্বশেষ আপনার যে ইলেকশন হওয়া নিয়েও কিন্তু নানান শঙ্কা, এবং গত আপনার বিজয় দিবসের দিন প্রধান উপদেষ্টা যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেখানেও তিনিও সবাইকে সতর্ক থাকার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য, এবং পরাজিত যে আওয়ামী লীগ তারাও আবার ইলেকশনের আগে ফেরত আসার জন্য নানান ধরনের চক্রান্ত করতেছে বলে উনিও আশঙ্কা ব্যক্ত করছেন। সর্বোপরি বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, এটা দেশি বিদেশি অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে। সেখানে বিশেষ করে আপনি যেটা লক্ষ্য করবেন, এই যে তফসিল ঘোষণার একদিন পরেই যেখানে আপনার প্রার্থীকে আপনার গুলি করা হলো, হ্যাঁ, তো এই যে গুলি আপনার এটা যে একটা, যদিও সিসি এটা বিচ্ছিন্ন ঘটনা বলেছেন, এটা বলে পরবর্তীতে উনিও
একটা ব্যাখ্যা দিয়েছেন, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটাও কিন্তু ষড়যন্ত্রেরই একটা মানে অংশ। নির্বাচন বানচাল করা, অস্থিতিশীল তৈরি করা, সার্বিকভাবে এখানে আপনার বাংলাদেশকে নিয়ে কিন্তু এটা শুধু এখন না, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে নিয়ে নানান সময় ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে। বাংলাদেশে একটা মানে আপনার স্থিতিশীল থাকুক, বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ এটাও মানে শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়ে দেশটাকে এগিয়ে যাক, এই জায়গাটা আমাদের মানে অনেক মানে এগুলা কারণে বাংলাদেশকে ভৌগোলিক কারণে নানান কারণে বাংলাদেশকে নিয়ে নানান ষড়যন্ত্র হচ্ছে। এবং এখানে আপনার বাংলাদেশের ভিতরে এবং বাইরের এই চক্রান্তগুলো ষড়যন্ত্রগুলো মোকাবেলা করার জন্য জনাব তারেক সাহেব যে ঐক্যবদ্ধের কথা বলছেন, এই ঐক্যবদ্ধ থাকা উচিত। এই জন্যই যে সামনের যে নির্বাচনটা, এই নির্বাচনটা যদি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে কিন্তু দেশে একটা ভয়াবহ সংকট তৈরি হতে পারে। এবং এই সংকট শুধু আপনার বিএনপি না এবং শুধু ডক্টর ইউনূস না, পুরো দেশের জনগণই কিন্তু এটা সাফারিং হবে। অতএব দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সব কিছু মিলে দেশের মানুষকে এবং যাতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয় সেদিকে সবাইকে সরকারকে সহযোগিতা করা এবং সবাইকে যার যার জায়গা থেকে মানে এই ধরনের একটা যাতে ফেয়ার একটা ইলেকশন হয় সে ব্যাপারে সহযোগিতা করা উচিত। অবশ্যই অবশ্যই। আপনি আছেন আমাদের সাথে এরই মধ্যে দর্শক অন্যান্য অতিথিরাও যুক্ত হয়েছেন, আমরা তাদের সাথে একটু আপনাদের পরিচয় করে দিতে চাই। ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আছেন ব্যারিস্টার তারিক বিন আজিজ, রাজনৈতিক বিশ্লেষক, এবং আছেন অধ্যক্ষ মাওলানা সোয়েব হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী বাংলাদেশ আন্দোলনের। আপনাদের তিনজনকে স্বাগত জানাই এবং ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, আপনার কাছে এটা যদি প্রথমে একটু আসি, সেটি হচ্ছে যে কথাটি আসলে আমাদের অন্য অতিথিদের সাথে আলোচনা হচ্ছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল বিজয় দিবসের অনুষ্ঠানে বলেছেন সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য, এবং ষড়যন্ত্র যে হচ্ছে সামনে নির্বাচন এবং একই সাথে দেশের যে বর্তমান পরিস্থিতি সেগুলো যাতে মানুষ স্থিতিশীল অবস্থা থাকতে না পারে, তার জন্য একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার যে অবস্থা তৈরি করার একটা প্রায় তারা চলছে, সেটি উনি বলেছেন যে সবাই যাতে একসাথে থাকেন। আপনার কাছ থেকে যদি এই বিষয়টা মন্তব্য নেই। প্রথমেই যে জিনিসটা হলো, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব গতকালকে লন্ডনে উনি দেশে আসার আগে এটা লন্ডনবাসীর সাথে, লন্ডনের জনগণের সাথে ওনার এই বক্তব্যটা তিনি উল্লেখ করেছেন। আপনারা জানেন আমাদের দেশে বাংলাদেশ বিগত আন্দোলনের, জনগণের এবং ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে বিজয়টা অর্জন করা হয়েছে, এইটাকে নস্যাৎ করার জন্য পরিকল্পনা করা হচ্ছে, বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা জাতীয়ভাবে যদি আমরা সবাই ঐক্য থাকি এবং আপনাদের ওনার নেতৃত্বে আমরা সবাই দল হিসেবে এবং জাতীয় স্বার্থকে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা যদি আমাদের আগামীতে যে ফেব্রুয়ারি 12 তারিখ যে ইলেকশন অনুষ্ঠিত হবে, ওইটাকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রমটাকে যদি আমরা পরিচালনা করি, তাহলে কিন্তু আমাদের লক্ষ্যটা অর্জন করতে পারবো এবং আমাদের দেশটাকে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের কার্যক্রমটাকে বাস্তবায়ন করাটা এবং গণতন্ত্র পুনরুদ্ধার সক্ষম হবে। এটাই হলো আমাদের মৌলিক কার্যক্রম। এবং উনি আমাদেরকে একটি দিক নির্দেশনা দিয়েছেন, যেটা হলো জাতীয়ভাবে আমরা সবাই ঐক্য থাকাটা প্রয়োজন আছে জাতীয় ইস্যুতে। অবশ্যই। ব্যারিস্টার তারিক বিন আজিজ, আপনিও আছেন, আপনি জনাব তারেক রহমানের এই বক্তব্যটি আসলে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। এবং বিজয়ের এই মাসে আপনার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষকে বিজয় দিবসের শুভেচ্ছা, এবং মহান মুক্তিযুদ্ধ থেকে পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা শুরু করছি। দেখুন, জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকাল, যদিও লন্ডনে উনি প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, কিন্তু এই বক্তব্যটি আসলে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে
অত্যন্ত তাৎপর্য বহন করে। তার বক্তব্যের মধ্যে অনেক রকম দিক নির্দেশনা ছিল। যে পয়েন্টটি আপনি বলেছেন আমি শুধু সেটির উপরে এখন আলোকপাত করতে চাই। একটি কথা তিনি বলেছেন যে ষড়যন্ত্র হচ্ছে, এবং ষড়যন্ত্র যে চলমান ছিল সে বিষয়টিও কিন্তু তিনি বলেছেন। ৭১-এর কথা উনি টেনেছেন, ৭৫-এর কথা উনি বলেছেন, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সেই সাকসেসটির কথা বলেছেন, ৮১-র ষড়যন্ত্রের কথা বলেছেন, ৯৬-এর ষড়যন্ত্রের কথা বলেছেন, এবং অনওয়ার্ডস প্রত্যেকটি সময়েই এই জাতি যে যে পরীক্ষাগুলোর মধ্য দিয়ে অতিক্রম করেছে সেগুলোর কথা উল্লেখ করেছেন। এর মধ্য দিয়ে একটি তার ভাষায় যে কথাটি তিনি বলেছেন, তিনি বলেছেন যে আমাদের সকলকে সজাগ এবং সতর্ক থাকতে হবে, এবং শুধু থাকলেই হবে না, সজাগ এবং সতর্ক রাখতে হবে। এই কথাটি কিন্তু ওয়ার্ড দুটি, এই থাকা এবং রাখা। সুতরাং ব্যক্তি পর্যায়ে আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে জাতির প্রত্যেকটি নাগরিককে দেশের স্বার্থে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনকে সুষ্ঠু এবং গণতান্ত্রিক পরিবেশে উত্তরণের প্রয়াসে আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকবার তিনি আহ্বান জানিয়েছেন। এবং একই সাথে আমাদেরকে আরেকটি দায়িত্বের কথা উনি বলেছেন যে আমরা শুধু ব্যক্তি পর্যায়ে সজাগ এবং সতর্ক থাকলেই হবে না, আমাদেরকে জাতির প্রত্যেকটি নাগরিককে সজাগ এবং সতর্ক রাখবার ক্ষেত্রেও যার যার অবস্থান থেকে প্রয়াস নিতে হবে। আমি মনে করি যে ঠিক এই সময়ে যে মুহূর্তে আপনি দেখেছেন যে নির্বাচনের তারিখ তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথে আমাদের একজন উদীয়মান জুলাইয়ের বিপ্লবী যোদ্ধা তরুণ প্রজন্মের আমি বলবো পথিকৃৎ শরীফ ওসমান হাদিকে টার্গেটেড ওয়েতে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। এবং যেই মুহূর্তে আপনি দেখবেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সবসময় সোচ্চার ছিল, সেই আধিপত্যবাদী শক্তি এবং এই ফ্যাসিস্টের দোসররা বাংলাদেশে নতুন করে আবার গণতন্ত্রকে অব্যাহত যে যাত্রা শুরু হওয়ার কথা সেটিকে ব্যাহত করবার প্রয়াসে নানা রকম ফন্দি ফিকির বা ষড়যন্ত্র করছে। আপনার সাথে এই বিষয়ে আলোচনা হবে। আপনিও বলছিলেন যে যে ধরনের ঘটনা সামনে নির্বাচনকে ঘিরে এক ধরনের মানুষের ভিতর আতঙ্ক বা এক ধরনের মানুষ যাতে ভোট দিতে না যেতে পারে সেই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে যারা পতিত যারা ছিলেন তারা। আমরা আসলে এই জায়গা থেকে কিভাবে সামনের দিনগুলোতে একসাথে থাকবো সেটি আমরা নিশ্চয়ই আপনাদের কাছ থেকে জানবো। আমরা আলোচনা শুরু করতে চাই, তবে তার আগে শিরোনামগুলো দেখে আসি এক নজরে। নির্বাচন নিয়ে দিল্লির নসিহত চায় না ঢাকা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সীমান্তের ৮০% এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। জাতীয় নির্বাচন সামনে রেখে মনোনীত প্রার্থীর সাথে বিএনপির মতবিনিময়ে নানা নির্দেশনা দিলেন তারেক রহমান। প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোনো আলোচনা হয়নি, ভোটে ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ। হাদির অবস্থা স্থিতিশীল, উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে লন্ডনে। মোটরসাইকেলের নম্বর প্লেটের ভুল সংখ্যায় রিমান্ডে হান্নান। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে দাপট ধরে রাখল বাংলাদেশের যুবারা, দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারল শ্রীলঙ্কা। দর্শক, আমরা ৭১-এর সংবাদ শিরোনামগুলো দেখছিলাম। এবার অন্যান্য টেলিভিশনের যেগুলো সংবাদ ভিত্তিক টেলিভিশন রয়েছে তাদের শিরোনামগুলো দেখে আসি। লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠান রূপ নিল তারেক রহমানের বিদায়ী সমাবেশে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণে বিএনপির অভ্যর্থনা কমিটি। বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে আরেক দফা টানাপোড়েন, দিল্লিতে হাইকমিশনারকে তলব, এখনই মিশন ছোট করার কথা ভাবছে না সরকার। ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত আসল বাইক উদ্ধার, ৮ হাত ঘুরে চলে যায় অপরাধীর কাছে, ভুল নম্বরের জেরে রিমান্ডে হান্নান। স্বপ্ন দেখাতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি, লন্ডনে বিদায়ী সংবর্ধনায় তারেক রহমান। এবার নিজেই জানালেন দেশে ফেরার তারিখ, ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান। নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে একটি মহল, অভিযোগ বিএনপি নেতাদের। বাংলাদেশ ভারত সম্পর্কে ফের টানা পড়েন, হাই কমিশনারকে পাল্টা তলব নয়াদিল্লির, স্বাভাবিক হিসেবেই দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় হাই কমিশন অভিমুখে মিছিল। হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার, হত্যা চেষ্টায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা মার জবানবন্দি।
ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রা, ঢাকার দূতকে দিল্লির তলব, নির্বাচন নিয়ে নসিহত গ্রহণযোগ্য নয় বলছে সরকার। ওসমান হাদির আরেকটি সিটি স্ক্যান, এখনো কাজ করছে না মস্তিষ্ক। হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ। 25 ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা তারেক রহমানের, স্বাগত জানাতে ঢাকায় নেতাকর্মীদের প্রস্তুতি। দর্শক, আমরা দেখছিলাম বিভিন্ন সংবাদ ভিত্তিক যেসব টেলিভিশন রয়েছে তারাও সংবাদ শিরোনাম কি করেছে, এবং ঘুরে ফিরে একই রকম খবরাখবর আসলে সবারই আছে, কারণ রাজনীতি, নির্বাচন এবং বর্তমান পরিবেশ সেগুলোই সবার কাছে প্রাধান্য পেয়েছে। বিরতির আগে যে আমরা বলছিলাম, আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, অধ্যক্ষ মাওলানা সোয়েব হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী বাংলাদেশ আন্দোলনের। আপনার কাছে আসলে আসতে চাই, একটু দেরিতেই আসতে হলো, তার জন্য দুঃখিত। আমরা নির্বাচন যত সামনে এগিয়ে আসছে, আমরা তখনই দেখছি সকল রাজনৈতিক দলই নির্বাচনে নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য প্রার্থী মনোনয়ন থেকে শুরু করে নির্বাচনের এরই মধ্যে অনেকেরই ব্যানার পোস্টার আমরা কম বেশি শহরের বিভিন্ন জায়গায় এবং দেশের বিভিন্ন জায়গায় দেখেছি। ইসলামী আন্দোলনও নির্বাচনকে সামনে রেখে এগোচ্ছে। একটু বলবেন বর্তমানে আপনাদের মনোনয়নের সর্বশেষ আসলে কী অবস্থা, আপনারা কতদূর এই বিষয়ে এগিয়েছেন? আলহামদুলিল্লাহ, সকলকে ধন্যবাদ। শুরুতে 71 টিভির আয়োজক উপস্থাপক সকলকে ধন্যবাদ জানাই, যারা সংশ্লিষ্ট আছেন, তারিক বিন আজিজ ভাই, এনামুল ভাই, সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। শুরুতে শরীফ ওসমান হাদির উপরে গুলির কারণে ব্যাপারে নিন্দা এবং দুঃখ প্রকাশ করছি। এটা আমাদের এরকম একটি দেশে চলমান রাজনীতিকে অস্থির করবে এবং আগামী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে প্রশ্নবিদ্ধ করবে। অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয় যে অদ্যাবধি তার যে শিকারকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। এটা খুবই দুঃখজনক। শাস্তির আওতায় আনা হয়নি। অলরেডি এটা নিয়ে যে বিতর্ক মাঠে চলছে, এটা আমাদের জন্য হতাশাব্যঞ্জক। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে আমরা অত্যন্ত সোচ্চার এবং নির্বাচনমুখী প্রচারণায় আমরা অত্যন্ত কর্মব্যস্ত সময় পার করছি। আমরা ইতিমধ্যে মোহতারাম আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই হুজুর 300 আসনে এই প্রার্থী ঘোষণা করছেন এবং আমরা আগামী কালকে ইনশাআল্লাহ নমিনেশন ফরম আমরা সংগ্রহ করব। এ বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা আজকে আমরা দিয়েছি সারা দেশেই। তো এবং আমরা আশা রাখি যে উৎসব মুখর একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা খুবই আশাবাদী। এর সাথে আমরা দেশে চলমান যে সংকট চলছে আমরা শঙ্কিত। নির্বাচন যদি এত দীর্ঘদিন পরেও নির্বাচনটা যদি উৎসবমুখর এবং নিরঙ্কুশ ভাবে একটি চমৎকার নির্বাচন গ্রহণযোগ্য না হয়, তো সেক্ষেত্রে আমাদের দেশ জাতি হিসেবে আমরা অত্যন্ত বলছিলেন যে কিছু সংকট চলমান আছে, আপনি বলছিলেন আপনার দৃষ্টিতে কি ধরনের সংকট আসলে আপনি দেখতে পান? এই যে শরীফ ওসমান হাদির মতো একজন ব্যক্তি এখানে গুলিবিদ্ধ হলো, তো এটা তো একটি সংকটের চরম বহিঃপ্রকাশ এবং জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য একটি অনেক বড় সহায়ক বিষয়। ঠিক তেমনি আমরা দেখলাম বিগত 5ই আগস্টের পরে অনেক মার্ডার কেস সহ বিভিন্ন বহু মামলার আসামি তারা জামিনে বের হয়েছেন, খালাস পেয়ে বের হয়েছেন। তাদেরকে আইনের আওতায় আনার কোনো প্রক্রিয়া আমরা দেখছি না এবং আইন শৃঙ্খলার যে উন্নতি হওয়া প্রয়োজন ছিল সেটা আমরা দৃশ্যমান দেখছি না। এটা তো একটি হতাশাব্যঞ্জক। তো আমরা আশা করি এটাকে অন্তর্বর্তীকালীন সরকার কাটিয়ে উঠবেন এবং সুন্দর একটি লেভেল প্লেইং ফিল্ড আমাদের জন্য উপহার দিবেন, যাতে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। এটা আমরা আশা রাখি। এখন সময় দেখা যাক তারা কতটুকু আমাদেরকে দিতে পারবেন, কি করতে পারবেন। আপনার এই কথার সাথে অধ্যাপক মোহাম্মদ এনামুল হক চৌধুরী, আপনি একমত কিনা মাওলানা সোয়েব হোসেনের সাথে?
আমাদের যে জিনিসটা বলা দরকার, আইন শৃঙ্খলা অবনতির ব্যাপারে, যেটা উনি যে উল্লেখ করেছেন ওসমান হাদির, শরীফ ওসমান হাদির যে ঘটনাটা, আমি মনে করতেছি ওরই এই বিচ্ছিন্ন একটি ঘটনা হয়েছে, এইটাকে আমরা ভিত্তি করে আইন শৃঙ্খলা অবনতির আতঙ্ক সৃষ্টি করাটা উচিত হবে না। আমরা এটাকে আমরা আশা করি ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে ওনারা আরো তৎপর হবেন। এইটার সাথে যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে গ্রেফতার করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে, এবং ইলেকশনের পরিবেশটাকে একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিবেন। এই আস্থা এবং বিশ্বাস আমরা রেখে আমরা সতর্ক থাকা দরকার। ষড়যন্ত্রগুলি যেগুলি হচ্ছে আগামী ইলেকশনকে নিয়ে, এইটাকে আমরা প্রতিরোধ করাটা এবং আমরা জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে আমরা 12 ফেব্রুয়ারির ইলেকশনের দিকে আমরা এগিয়ে যেতে চাই, এবং আমরা একটি সুন্দর সুস্থ নির্বাচন আমরা আশা করতে চাই। ঐক্যের কথা বলছিলেন, সেই জায়গায় অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা? এই যে সংকট বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনা যেগুলো সামনে আসছে বারবার, যেটা নিয়ে কম বেশি সবাই আলোচনা করছে, যেহেতু সামনে নির্বাচন আসতে যাচ্ছে, এগুলো নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সাথে বিএনপির আসলে কোনো আলোচনা হয়েছে কিনা? আমাদের অবশ্যই আমাদের যারা আন্দোলনের সাথে আমাদের সাথে সম্পৃক্ত আছেন তাদের সাথে অবশ্যই এগুলি নিয়ে আলোচনা হচ্ছে, এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে এই ব্যাপারটা নিয়ে হোম মিনিস্ট্রি এবং বিভিন্ন কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে আলোচনা হচ্ছে, এবং রাজনৈতিক দলের সাথেও আলোচনা হচ্ছে, যেটার মাধ্যমে জাতীয়, আপনাকে আগেই বলছি, আমরা জাতীয় ঐক্য তৈরি করা দরকার এবং দেশের সবাইকে নিয়ে একটি সুস্থ নির্বাচনের দিকে আমরা আগাইতে জন্য চেষ্টা করব। আরেকটি বিষয়টা আপনার কাছে জানতেই চাই, সেটি হচ্ছে যে বিএনপির যেহেতু প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত যাদের সাথে সাক্ষাৎ হয়েছে আমরা জানি, আজকে ও অনেকের সাথে আপনারা হয়তো আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও কথা বলেছেন, সেখানে দলের এবং একই সাথে নির্বাচনকে সামনে রেখে অনেক ধরনের দিক নির্দেশনা আসলে এসেছে। যদি আমাদেরকে বলতেন যে কি ধরনের বার্তা দিয়েছেন জনাব তারেক রহমান? প্রথমে যেটা হলো, আমাদের দেশকে এবং জাতিকে 31 দফার কার্যক্রমগুলিকে সামনে রেখে, আপনারা গতকালকে দেখছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু 31 দফা সংস্কার কার্যক্রমগুলিকে সামনে রেখে জনগণের সামনে এগুলি নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এবং আমাদেরকে বলা হয়েছে আমাদের দলের কার্যক্রমটাকে জনগণের সামনে তুলে ধরার জন্য, এবং বিভিন্ন এলাকায় আমাদের বিভিন্ন প্রবলেম আছে, এই প্রবলেমগুলিকে সামনে রেখে জাতীয় ঐক্য, যেটার মাধ্যমে দলের ভিতরে একটা ঐক্য সৃষ্টি করে আমরা সবাই দানের শীষকে বিজয় করার জন্য আমরা আমাদের কার্যক্রমটাকে বাস্তবায়ন করা। এনামুল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো, আপনি তো দলের আন্তর্জাতিক অনেকগুলো বিষয় দেখাশোনা করেন, তো বাংলাদেশে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে বহির্বিশ্ব, বিশেষ করে প্রভাবশালী যে দেশগুলো, সেগুলো মানে কতটুকু মানে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন আপনাদেরকে? এইটা একটি রাষ্ট্রর স্বাভাবিকভাবে রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রর, যেহেতু আমরা ইলেকশনের কার্যক্রমের সাথে যে স্বাভাবিক একটা রাজনৈতিক দলের কার্যক্রম থাকে, আন্তর্জাতিকভাবে রাষ্ট্রগুলি, এটা একটা ইন্টারনাল ইস্যু, আমাদের দেশের ইন্টারনাল ইস্যুতে ওনারা যে কার্যক্রমগুলি স্বাভাবিকভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্রতে ওনারা একটি সুষ্ঠু নির্বাচন চান এবং অবাধ এবং সবাই অংশগ্রহণমূলক একটি ইলেকশন সবাই কামনা করতেছে। আন্তর্জাতিকভাবে সব রাষ্ট্রগুলি এই কামনা করতেছে বাংলাদেশের, এবং আগামীতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এই ইলেকশনের মাধ্যমে ওনারা প্রত্যাশা করতেছেন। এই জনাব তারেক রহমান যে আপনার ষড়যন্ত্রের কথা বলছেন, এই ষড়যন্ত্রের মানে যৌক্তিকতা মানে কি আপনার বিবেচনায়? ষড়যন্ত্রটা অবশ্যই আছে, এবং এইটার প্রমাণটা হলো কিছুটা আমাদের আপনারা যে নিউজে আজকে আলোচনা করেছেন,
বিভিন্ন ইস্যুতে আপনাদের বার্তাতে আমাদের পেপারে যেগুলি আসছে এটাই প্রমাণ করতেছে ওর এই দেশে একটি ষড়যন্ত্র হচ্ছে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে নিয়ে। আমাদের বিশ্বাস আমরা যদি ঐক্য থাকি এবং দেশকে আমরা গণতান্ত্রিকভাবে ইলেকশনের দিকে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু এইরকম ষড়যন্ত্রগুলি আমরা মোকাবেলা করার জন্য আমরা সক্ষম হব। ব্যারিস্টার তারেক বিন আজিজ, আপনার কাছে একটু আসতেই চাই, সেটি হচ্ছে যে এখন সামনে নির্বাচন যতই ঘনিয়ে আসছে আমরা রাজনৈতিক দলগুলোর তৎপরতা দেখতে পাচ্ছি, আবার একই সাথে আমরা নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন যেমন চাচ্ছি, আবার একই সাথে হচ্ছে নানা ধরনের ঘটনা আমাদেরকে একটু আতঙ্ক করেও ফেলছে। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় পরিস্থিতি আসলে কেমন? আমি খুব সহজে বলতে চাই যে আমার যে দুইজন লার্নেড ভাই কথা বললেন, আমি তাদের সাথে কিছু বিষয় একমত। যেমন আমরা ঐক্যবদ্ধ থেকে যদি এই সংকটটি মোকাবেলা করতে পারি, যেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার করে বলেছেন যে নিজেদেরকে সজাগ রাখতে হবে, সতর্ক থাকতে হবে এবং অন্যদেরকেও সজাগ এবং সতর্ক থাকবার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে হবে, এই জায়গাতে আমি তাদের সাথে একমত। আবার একটি বিষয়ে আমি একটু ডিফারেন্ট ওপিনিয়ন দিতে চাই যে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই আপনি দেখবেন যে আধিপত্যবাদী শক্তি বিভিন্ন সময়ে এই দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলবার বিভিন্ন রকম প্রচেষ্টা নিয়েছে। কখনো কখনো তারা সাময়িকভাবে সফল হয়েছে, বাট অধিকাংশ ক্ষেত্রেই তারা আসলে চিরস্থায়ীভাবে কখনোই সফল হয়নি। এবং তার নিকটতম উদাহরণ হচ্ছে আমরা এই যে জুলাই গণ অভ্যুত্থানের কথা বলি, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট রেজিমের পলায়ন বা বিদায়। এখন আপনি দেখবেন যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বহু আগে থেকেই বলছেন যে দেশ কিন্তু একটি সংকট থেকে উত্তরণ হয়েছে ঠিকই, দেশের এই যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টের পতন হয়েছে ঠিকই, এটি আন্দোলনের সফলতার একটি অধ্যায়, কিন্তু এই সফলতাকে ধরে রাখা অনেক কঠিন। এবং এই সফলতাকে ধরে রাখবার যে কঠিন, এই কথাটাই উনি গতকালকেও লন্ডনে তার যে দেশে ফিরবার পূর্বে শেষ যে অনুষ্ঠান এবং বিজয় দিবসের যে অনুষ্ঠান, সেখানে দৃঢ়তার সাথে বলেছেন। এবং সেই মোকাবেলার ক্ষেত্রেই আমি পরিষ্কারভাবে সকলের সাথে একমত যে একটি ঐক্যবদ্ধ জাতি এবং সকলকে সাথে নিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আবার এটিও সত্যি যে আজকে শরীফ ওসমান হাদির উপরে যে ঘটনা, আপনি যদি এই ঘটনাটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন, আপনি কিন্তু দেখবেন এটি আসলে সত্যিকার অর্থে আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হলেও এটি কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি টার্গেটেড কিলিং এর অংশ। সুতরাং আপনি যখন একটি টার্গেটেড কিলিং এর মিশন নেবেন, একটি নির্বাচন যখন দীর্ঘ প্রতীক্ষিত এবং প্রত্যাশার নির্বাচন, জনগণের আকাঙ্ক্ষার নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ প্রসারিত হবে, সেই ক্ষেত্রে এরকম একটি টার্গেটিং কিলিং মিশন নির্বাচনের তফসিল ঘোষণার পরে এটিকে কিন্তু আমরা যদি মানে 8-10টি ঘটনার মতো বিচ্ছিন্নভাবে বিবেচনা করি, তাহলে কিন্তু ষড়যন্ত্রকারীরা এই কার্যক্রমের সাথে জড়িত, তারা কিন্তু আসলে প্রকারান্তরে উৎসাহের সুযোগ তৈরি করবে। আমি মনে করি এই জাতীয় ঘটনাগুলো শুধু রাষ্ট্র নয়, সামাজিকভাবেও আমাদেরকে সর্বস্তরে ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করতে হবে। এবং আরেকটি বিষয় আমি আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে বলতে চাই, আপনি দেখবেন যে এই সমস্ত যে পক্ষ এই ধরনের অনাচারগুলো তৈরি করতে যাচ্ছে, সহিংসতা তৈরি করতে যাচ্ছে, তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমকেও একটি টুল হিসেবে ব্যবহার করছে, মিথ্যা নিউজ প্রপাগান্ডা তারা প্রচার করছে। আপনি দেখবেন যে এই শরীফ ওসমান হাদির টার্গেট কিলিং এর এই বিষয়টিকে নিয়েই আমাদের একজন সিনিয়র নেতা, যিনি বাংলাদেশের অত্যন্ত প্রমিনেন্ট মুখ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসকে নিয়ে তারা কিন্তু ফেক নিউজ প্রচার করেছে, এবং এটি রিউমার স্ক্যানারের প্রমাণও হয়েছে যে এই নিউজগুলো ফেক, কিন্তু জনগণের মধ্যে এটি কিন্তু অস্থিরতা তৈরি করে। এই যে বিষয়টা আপনি আনলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এই যে ফেক নিউজ ছড়ানোটা এখন আসলে এক ধরনের ট্রেন্ডের মতো হয়ে গেছে। আমরা দেখেছি যে কোনো ঘটনা হলেই এটি খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে এবং মানুষ বিশ্বাস করছে, এবং সেটা থেকেও এই যে মব যে হচ্ছে আমরা কিন্তু সেটাকেও দায়ী করছি যে এই ধরনের হুটহাট করে অনেক কিছু শুনে মানুষ এক ধরনের মব সৃষ্টি করা, যেটা নিয়ে সরকারও কিন্তু বারবার বলেছে যে এই বিষয়টি যাচাই বাছাই না করে যেন কারোর উপর কোনো ধরনের আঘাত করা না হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি, হ্যাঁ, সেক্ষেত্রে সামনে নির্বাচনকে সামনে রেখে আপনার দৃষ্টিতে আপনার পরামর্শ কি থাকবে যে রাজনৈতিক দলগুলো আসলে এই জায়গা থেকে নিজেদেরকে কিভাবে রক্ষা করবে, বা তাদের অথবা সরকারের কি ধরনের আসলে ব্যবস্থা নেওয়া উচিত?
জি, আমি কিছু সুনির্দিষ্ট প্রতিকারের কথা বলতে চাই যে এটি একটা এরকম পরিকল্পনা করা যেতে পারে। একটি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন কিন্তু সবচেয়ে বড় মাধ্যম, যেটার মধ্য দিয়ে আমরা মুহূর্তের মধ্যে যে কোনো তথ্য পেতে পারি। এটি একটি সুফল। এর কুফল হচ্ছে এখানে যখন ফেক নিউজ হয়, সেই ফেক নিউজটা আমাদের জাতীয় জীবনে কিন্তু একটা ইরিটেশন তৈরি করে। এটা ব্যক্তিকে যেমন ইন্টেন্ডেড হার্ম সাফার করছে, হ্যারাস করছে, অ্যাট দ্য সেম টাইম সামাজিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং প্রথম যে কাজটি হবে, রাষ্ট্রকে, যেহেতু রাষ্ট্রের দায়িত্ব যে কোনো ব্যক্তির যে সামাজিক মর্যাদা বা যে কোনো সহিংসতার যদি সূচনা হয় কোনো কিছু দিয়ে, সেটিকে প্রতিরোধ করা। সুতরাং রাষ্ট্র সুনির্দিষ্টভাবে প্রচলিত যে সাইবার অপরাধের আইনগুলো আছে, সেই আইনগুলো বিগত ফ্যাসিস্ট রেজিমের মতো অপপ্রয়োগ না করে নিয়মতান্ত্রিকভাবে এটার প্রয়োগ করতে হবে, যাতে করে এই ধরনের প্রচার এবং প্রচারণায় কেউ উৎসাহ না পায়। দ্বিতীয় পরিকল্পনা হতে পারে যে আপনি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো বিষয়ে কোনো তথ্য আসছে, আমরা যেন এটা মানে ফার্স্ট ইনফরমেশনটি দেখেই আমরা যেন উত্তেজিত হয়ে না পড়ি এবং বিশ্বাস স্থাপন না করে কোনো রকম কোনো মন্তব্য বা কোনো সহিংসতার মধ্যে না যাই। আমরা আমাদের নিজস্ব বিবেচনা বোধ দিয়ে এবং সোসাইটির অন্যান্য আমাদের যারা বিভিন্ন পর্যায়ে মানুষজন আছে তাদের সাথে আলোচনার মধ্য দিয়ে বুঝবার চেষ্টা করি যে এই ঘটনাটি আসলে কতখানি গ্রহণযোগ্য হতে পারে। তৃতীয়ত, রাষ্ট্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যারা এগুলো পাবলিশ করছেন, রাষ্ট্রীয় যে অ্যাপারেটাসগুলো আছে এবং বেসরকারি যে অ্যাপারেটাসগুলো আছে, যে সমস্ত গণমাধ্যম আছে, তাদের এখানে অত্যন্ত বড় দায়িত্ব আছে, যেহেতু তাদের টুলস আছে এই তথ্যগুলোর সঠিকতা নিরূপণের। তারা এই বিষয়টিতে আলাদা একটি সেল করে এই সমস্ত ফেক নিউজের সঠিকতা নিরূপণ করে আবার জনগণের কাছে শুধুমাত্র সামাজিক মাধ্যমেই না, আদার্স যে গণমাধ্যম আছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দ্রুততম সময়ে পাবলিশ করবে, যাতে করে জনমনে বিভ্রান্তি বা অসন্তোষের সূচনা না হয়। রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক এবং সামাজিক নেতা এবং কর্মীরা তারা যে কাজটি করবে, এই একই বিষয়ে সহনশীলতার মধ্য দিয়ে পরস্পর এই নেগেটিভ নিউজগুলোকে আলোচনা করে যুক্ত বিবৃতি দিতে পারে এবং তারা একসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতে পারে। শেষ লাইনটা বললেন যে রাজনৈতিক দলগুলো সহিংসতার দিকে না গিয়ে সহনশীলতার আচরণ যাতে তারা করে, সেই জায়গায় ডক্টর মোহাম্মদ এনামুল হক আপনার কাছে আসতে চাই। আমরা সবচেয়ে বেশি আসলে ডাকসু নির্বাচনের সময় দেখেছি ছাত্র দলের নেতাদের উপর এক ধরনের টার্গেট করে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা করা, নানা ধরনের মিথ্যা তথ্য, নানা ধরনের অপতথ্য প্রচার করা, সেটির মধ্য দিয়ে আসলে যেতে হয়েছে। এবং আমরা দেখেছি তখন বিএনপির আসলে বলা যে অবস্থানটি এরকম সহনশীলই ছিল, তারা খুব ধৈর্যের সাথে সেটি আসলে পার করেছেন সময়টা। কিন্তু সামনে যে বড় নির্বাচন, সেখানেও এর শঙ্কা থেকে নিশ্চয়ই বাঁচবার উপায় আপনারা নিশ্চয়ই এর মধ্যে ভাবছেন, আশা করি। অবশ্যই আমাদের তারেক সাহেব যেটা 4টা পদ্ধতি তিনি উল্লেখ করেছেন আমাদের এইগুলি মোকাবেলা করার জন্য, আমি আরেকটা অ্যাড করতে চাচ্ছি, যেটা হলো আন্তর্জাতিকভাবে অলরেডি এইরকম কার্যক্রমটাকে প্রতিরোধ করার জন্য এবং কন্ট্রোল করার জন্য অলরেডি আইন প্রণয়ন করা হয়ে গেছে। আমরা তাদের সহযোগিতা নিয়ে আমরা এটাকে মোকাবেলা করার জন্য, আইনটাকে ব্যবহার করার জন্য, যে জায়গায় হিউম্যান রাইটসটাকে এবং অধিকার মানে তথ্য অধিকারটাকে রেখে সামনে আমাদের আইনগুলি যদি প্রণয়ন করা হয় দেশীয় ভাবে, আমাদের এই আইনগুলির মাধ্যমে এই কার্যক্রমটাকে মোকাবেলা করাটা, ভুল তথ্যকে আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। আপনি যেটা বলছেন আমাদেরকে যে বিভিন্ন অপতথ্যর মাধ্যমে আমাদেরকে মোকাবেলা করার জন্য সবথেকে বড় যে সমস্যাটা আমরা আগামীতে ফেস করব, যে রাজনৈতিক দলের বিরুদ্ধে যে কার্যক্রমটাকে আমাদের যদি ইথিক্সটাকে যদি আমরা অবলম্বন করি, রাজনৈতিক দলরা এবং যারা এই জায়গায় কার্যক্রমটা পরিচালনা করতেছেন রাজনীতিতে, তাহলে কিন্তু আমাদের এই কার্যক্রমটা থেকে আমরা বিরত থাকাটা, এবং নতুন বাংলাদেশে আমরা যদি সঠিক তথ্যটাকে আমরা আদান প্রদান করতে পারি, বিশেষ করে গণমাধ্যম সক্রিয়ভাবে যারা ওনারা যদি কাজ করতে পারেন এবং রাষ্ট্রর
প্রাতিষ্ঠানিকভাবে যারা এই কার্যক্রমের সাথে যারা মনিটরিং করেন এবং রেগুলেটরি অথরিটি হিসাবে দায়িত্ব পালন করেন, ওনারা যদি অ্যাক্টিভ থাকেন, আমার বিশ্বাস লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবেন। এবং এইটার মাধ্যমে আমার বিশ্বাস করে এই ভুল তথ্য আদান এবং প্রদান হবে না, যেটার মাধ্যমে আগামী ইলেকশনে প্রভাবিত হবে। আলোচনা চলছিল সামনের নির্বাচনকে ঘিরে। অধ্যক্ষ মাওলানা সোহেব হোসেন, আপনার কাছে আসলে আসতে চাই। আমরা জানতেই চাই, সেটি হচ্ছে আপনারা যেহেতু 8টি দল নিয়ে জোট করেছেন, সেই জোটের সমীকরণে এখন পর্যন্ত আপনারা 120টি আসনে প্রার্থী দিতে চান, এমনটি আপনাদের দপ্তর সম্পাদক বলেছেন। এই বিষয়টি নিয়ে জোটের অন্যান্য নেতাদের সাথে আপনাদের কতটা সমঝোতা হলো? জি, ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরটা আসার আগে আমি একটু সম্পর্ক কিছু কথা বলা প্রয়োজন মনে করছি। একটু আগে অবশ্য চমৎকার আলোচনা করছেন রামুল হক ভাই, উভয়কেই ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে। তো এখানে রামুল ভাই একটা কথা বলছেন যে শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়াটা একটি বিচ্ছিন্ন ঘটনা। আসলে দেখেন, ঢাকার ব্যস্ত চমৎকার বাণিজ্যিক এরিয়া মতিঝিলের মতো জায়গায়, এটা খুব ইম্পর্টেন্ট প্লেস, এবং যেখানে ক্যামেরা হলো সর্বদিক দিয়ে, ডান বাম সামনে পিছনে কর্নার সব দিক দিয়ে ক্যামেরা পাওয়া যাবে, এরকম একটি জায়গায় প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করা হলো, অথচ আজও পর্যন্ত ফাইন্ড আউট হলো না কিলার কে। তা খুবই দুঃখজনক। এবং আমাদের যে হাই টেকনোলজি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আদার্স বাহিনীর কাছে আছে, এই টেকনোলজি দিয়ে এখনো পর্যন্ত গ্রেফতার করা গেল না, এটা অত্যন্ত বিস্ময়ের ব্যাপার। ইভেন সিইসির বক্তব্য আরো আপত্তিকর। তো সেখানে তো আসলে এটাকে বিচ্ছিন্ন, এবং যেই জুলাই যোদ্ধাদের ত্যাগ, তাদের রক্তের বিনিময় আজকে আমরা এখানে নির্বাচনের চিন্তা করছি, দেশকে সুন্দর করে গড়ার একটি স্বপ্ন দেখছি, বাস্তবায়নের দিকে আগাচ্ছি, অথচ তাদেরকে এভাবে টার্গেট করে গুলিবিদ্ধ করা হচ্ছে। এটা তো মানে খুবই দুঃখজনক। এবং উনি অত্যন্ত চমৎকার রামুল ভাই বলছেন যে আমরা আশা করি লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হবে। তার মানে ওনার বক্তব্যেই আমরা উপলব্ধি করলাম যে লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি, বা এটা বর্তমান গভর্নমেন্ট তৈরি করতে পারেন নাই। তা এটা তো নিঃসন্দেহে আগামী দিনের নির্বাচনকে হতাশাগ্রস্ত করবে, এবং এইটা যদি কন্টিনিউশন হয় তাহলে নিঃসন্দেহে একটা বাধাগ্রস্ত হবে। আমরা এটার থেকে উত্তরণের আশা করি। আচ্ছা, অবশ্যই উত্তরণ আমাদেরকে হতে হবে এনিওয়ে। উনি আর একটা চমৎকার কথা বলছেন যে খুবই সুন্দর, জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা একটি গভর্নমেন্ট করব। জাতীয় গভর্নমেন্ট না, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, রাইট, গভর্নমেন্ট না, ঐক্যমতে একটি সরকার গঠন করবো আগামীতে। আচ্ছা, ধন্যবাদ। আসলে এই জাতীয় ঐক্যমতের ভিত্তিটা কি হবে এবং এটার রূপরেখাটা কি, যদি জাতির সামনে তুলে ধরতেন, তাহলে এটা জনগণ এটাকে নিয়ে ভাবতে পারতো, চিন্তা করতে পারতো। পক্ষান্তরে ইসলাম আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, উনি একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের ঘোষণা দিচ্ছেন। আপনারা নিশ্চয়ই জানেন, ইসলামী কল্যাণ রাষ্ট্র আসলে আমরা আফটার লিবারেশন দেশ শাসনে আমরা যেটা পেয়েছি, কি পাইছি, কি পাই নাই, কোনটা আমাদের সাথে আছে, কোনটা আমরা আমাদের যুক্ত হয়েছে, এটা নিয়ে অনেক ব্যাপক আলোচনা। ওভারঅল আমরা বলতে পারি যেভাবে আমাদের এস্টাবলিশড হওয়া প্রয়োজন ছিল এবং আমাদের উন্নয়নটা যেভাবে সাস্টেনেবল হওয়া দরকার ছিল, আমরা সেভাবে করতে পারি নাই। এনিওয়ে আমাদেরকে অবশ্যই আগামী দিনে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠন হলে মোস্ট ওয়েলকাম, বাট তার একটা রূপরেখা আমাদের সামনে আসুক সুন্দর করে। আমি আশা করবো এটা আগামীতে, আজকে না হলে আগামী তুলে ধরবেন, যাতে আমরা এটাকে নিয়ে অ্যানালাইসিস করতে পারি, ভাবতে পারি। খুবই সুন্দর প্রশ্ন আপনি সর্বশেষে করছেন, অবশ্যই আপনি বলবেন। চমৎকার বলছেন যে আপনার 8 দল নিয়ে 120 আসন, আসলে 8 দলের সমঝোতা, এটা কোনো জোট না। আপনি উপস্থাপন করছেন এভাবে যে 8 দলের জোট, এটা কোনো নির্বাচনী জোট নয়, এটা হলো নির্বাচনী সমঝোতা আমরা করেছি। মোহতারাম আমির, আমাদের বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই, উনি এই এক বাক্স নীতির প্রবক্তা এবং উদ্ভাবক বলা চলে।
তো এই 8 দল নিয়ে আমরা আমাদের আলোচনা চলমান। আমরা এখনো সেটেলড হতে পারি নাই। আশা করছি আমরা উইদিন শর্ট টাইম ইনশাআল্লাহ সেটেলড হব, এবং আমরা সেটেল হলে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা জানিয়ে দেবো, আপনারা জানতে পারবেন অবশ্যই। বাকি আমরা আশা করি যে অবস্থাতেই আমরা আছি, আলোচনায় উঠে আসছে যে দেশি বিদেশি ষড়যন্ত্র একাদেশে চলমান। এটা আমাদের জন্য একটা মানে অদৃষ্টেরই লিখন বলবো না কি বলবো, আসলে এটা খুবই দুঃখজনক। আমরা বিভিন্ন চক্রান্তের শিকার, যে যেভাবেই বলি এটা খুবই একেবারে সর্বজন স্বীকৃত একটি কথা। এই দেশ মাতৃকাকে গড়ে তুলতে হলে এই বৈদেশিক আগ্রাসন চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে সেফ থাকতে হবে। যে দল যে মত করি, দলের ভিন্নতা থাকতে পারে, দেশ গড়ার ক্ষেত্রে আমি মনে করি এই অভিন্ন নীতিতে আমাদের আসা দরকার। আমরা যেন কারো চক্রান্তের শিকার না হই, আমরা দেশটাকে গড়ি। এই মনোবাসনা নিয়ে আমরা আগাতে পারবো ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি একটি সম্ভাবনাময় দেশ, অনেক জনগোষ্ঠীর একটি দেশ। এই জনগণকে জনসম্পদে রূপায়িত করতে পারলে আমরা বিশ্ব দরবারে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ সকলকে। বোধহয় প্রশ্ন আছে আমাদের অন্যান্য অতিথির কাছে। এই জায়গাটা একটু বলতে চাই, সেটা হলো আমরা যখন দেখলাম 90-এর গণ অভ্যুত্থানের পর আপনার গণ অভ্যুত্থানে যেসব রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছিলেন, যে অংশীজন, তারা কিন্তু 91-এর যে 91-এর যে ইলেকশন, তখন কিন্তু এখনকার পরিস্থিতির মতো হয় নাই। তখন এখন যেভাবে এই আপনার এই যে পরস্পরকে ক্ষমতায় আসার জন্য, যে ঠেকানোর জন্য যেভাবে আপনার ঘায়েল করার জন্য যে পরিস্থিতিটা চলতেছে, এটা কিন্তু আপনাদের খেয়াল আছে 90-এর 91 ইলেকশনে কিন্তু আপনার 3 দলীয় জোটের যে রূপরেখা, সে রূপরেখার ভিত্তিতে যে ইলেকশনটা হয়েছিল, খুব বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের আমলে খুব সুন্দর ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন হয়েছিল। একটু সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনৈতিক দলগুলো ভোটে অংশ নিয়েছিলেন, কার কি নির্বাচনী ইশতেহার হবে, কি মানে কে কীভাবে ক্ষমতায় গেলে কী করবে। কিন্তু এবার যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার অতীত নিয়ে, যেমন বিএনপি অতীতে কী করছে সেটা আপনাদের 8 দলীয় জোট আপনারা সামনে এনে গায়েল করার চেষ্টা করতেছেন। আবার বিএনপিও আপনাদের বা আপনাদের সাথে যে প্রধান দল, তারা 71 সালে কী করছিল সেগুলো সামনে এনে এই যে পরস্পরকে গায়েল করার জন্য যে আপনার এই যে মুখোমুখি অবস্থান, এবং কি আপনার এই যে দেখা গেল এই যে মির্জা আব্বাস সাহেবকে যেভাবে আপনার মবের শিকারের করার চেষ্টা করা হয়েছিল, এটা কিন্তু আপনারা তো একসঙ্গে আন্দোলন করছেন, একসঙ্গে মানে এই আওয়ামী লীগ স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়েছেন। এখন এইভাবে যে মুখোমুখি অবস্থান, এই অবস্থানটার প্রেক্ষিতে তো আপনার হয়তো বা ষড়যন্ত্রকারী যে তারেক সাহেব যেটা বললেন, ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে বা নির্বাচনের বিরুদ্ধে এই যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রটা মোকাবেলা করার জন্য কি আপনারা কি আবারও কি মানে ঐক্যবদ্ধ হয়ে আপনার এক কাতারে দাঁড়ানোর কোনো সম্ভাবনা আছে, নাকি এইভাবে আপনারা পরস্পরের বিরুদ্ধে এভাবে আপনার গিবত গেয়ে, মানে যেটা একটু আগে সহনশীলতার কথা বলছেন, মানে এই সহনশীল না হয়ে, ধৈর্যশীল না হয়ে, তারপরে আপনার এই যে দেশের প্রতি মানে জনগণের প্রতি, সবার আগে তো দেশ, এবং এই জায়গাটা কি ঐক্যবদ্ধ হওয়ার কি আর সুযোগ আছে, নাকি আপনারা এইভাবে বিপরীত মেরুতে অবস্থান করবেন? আমি 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 খুব সুন্দর কথা বলেছেন। আমি জাস্ট এই বিষয়ে মানে আমার বর্তমান প্রেক্ষাপটের আলোকে একটু উত্তর দিতে চাই। যে প্রশ্নটি এটা বিশেষ করে এই দুই দলের নেতা আছে, ওনারা একটু বললে ভালো হবে, আর আপনি একটু বলেন, ঠিক আছে? কিন্তু 2 দলের নেতারা, আমি যে জিনিসটা বলতে চাই যে আপনি দেখবেন যে এই উত্তরটা, আপনার এই প্রশ্নের উত্তরটা অ্যাকচুয়ালি আমি জাস্ট মোস্ট লেটেস্ট, গতকাল আপনি যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যটা আবার আমরা যদি পুরাটা উপলব্ধি করি বা শুনি, আপনি সেখানে দেখবেন যে কথাটা আমি বারবার রিপিট করেছিলাম, যে তিনি কিন্তু সজাগ থাকা এবং সতর্ক থাকার কথা বলেছেন, একই সাথে সজাগ রাখা এবং সতর্ক রাখার কথা বলেছেন। আমি মনে করি এই যে সজাগ এবং সতর্ক রাখার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটাই আসলে উনি ইঙ্গিত করেছেন যে সকলকে মিলে সকলের যে সংহতি, সেই জায়গাটাতে আসার কথা। দ্বিতীয় আরেকটা বিষয় তিনি কিন্তু বলেছেন যে এই বাংলাদেশটা, এটা কিন্তু আমাদের সকলের, এবং এই দেশটাকে কিন্তু গড়তে হবে আমাদেরকেই। বাইরের যত ষড়যন্ত্রই থাকুক, দেশি এবং বিদেশি যত চক্রান্ত ষড়যন্ত্রই থাকুক,
এই দেশটি কিন্তু ভালো বা কল্যাণের দিকে ধাবিত করবার প্রচেষ্টাটা কিন্তু আমাদেরকে সম্মিলিতভাবে নিতে হবে, এই কথাটাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। আরেকটি কথাও তিনি উল্লেখ করেছেন যে আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট রেজিমের পতন, এটি আমাদের বিজয়ের এক ধাপ। যেমন ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে মানচিত্র পেয়েছিলাম, কিন্তু এই মানচিত্র পাওয়ার পর থেকে আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গা বারবার বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু মানুষ ঐক্যবদ্ধভাবে এবার ঘুরে দাঁড়িয়েছে। বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সেই কথাটাই কিন্তু গতকালকেও রিমাইন্ড করেছেন যে স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু বা যতই কঠিন হোক, স্বাধীনতাকে ধরে রাখা আরো বেশি কঠিন। এবং এই কঠিনকে বরণ করবার জন্যই তিনি কিন্তু বলেছেন সকল ষড়যন্ত্রের মোকাবেলাটি সজাগ এবং সতর্ক থাকতে হবে এবং রাখতে হবে। আমি মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাকচুয়ালি ভেরি কন্টেন্ট যে বাংলাদেশের আগামীর গণতান্ত্রিক অভিযাত্রার যে রাজনীতি, যে নির্বাচন, এই নির্বাচনে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা, একতাবদ্ধ অবস্থান এবং পারস্পরিক অশালীন বা অযাচিত কাদা ছোড়াছড়ি থেকে বিরত থেকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেশ আপনার মন্তব্যটি আমরা শুনলাম। আমাদের আসলে সময় একেবারেই কম। এনামুল হক চৌধুরী, আপনার কাছ থেকে। আমি যেটা বলার, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যে মন্তব্য মানে তিনি গতকালকে করেছেন এবং আপনারা দেখেন অগাস্টের 5 তারিখের ঘটনার পর থেকে তিনি যে বক্তব্যগুলি দিয়ে আসছেন, তাহলে কিন্তু প্রমাণিত হচ্ছে উনি কিন্তু একটি সহনশীল রাজনীতি এবং সবাইকে নিয়ে ঐক্যভাবে জাতীয় স্বার্থকে সামনে রেখে কার্যক্রমটাকে পরিচালনা করার জন্য সবসময় আহ্বান জানাচ্ছেন। এবং আমরা দেখতে পাই শরীফ হাদির ঘটনার পরে যে সরকার সবাইকে ডাকা হয়েছে, বিএনপি ওইটার সাথে অংশগ্রহণ করে এবং এইটাকে নিন্দা জানানো হয়েছে এবং তাদেরকে গ্রেফতার করার জন্য, এবং এইটাকে একটা আমি যদিও যে উল্লেখ করা হয়েছে এই কার্যক্রমটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে ধরে এইটাকে একটি এমন কোনো কার্যক্রমের দিকে যাব না যেটার জন্য আমরা আমাদের লক্ষ্যটা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা সবাই ঐক্য থেকে একটি ইলেকশনের দিকে আমরা যাব। এই কার্যক্রমটাকে একটি বিচ্ছিন্ন ঘটনা, ওই কারণে আমি বলছিলাম ওইটাকে মানি না করে এটাকে একটা ঘটনা, যে ঘটনাটাকে আমরা নিন্দা জানাই, এইরকম একটি ঘটনা যারা গণ অভ্যুত্থানের জন্য যারা আমাদের ইনকিলাব মঞ্চের যে কার্যক্রমটাকে তারা করে গেছেন, আমাদের পক্ষে যুবকদের পক্ষে যে কার্যক্রম করছে তাদেরকে আমরা সম্মান জানাই এবং তাদেরকে আমরা স্যালুট করি যে যুবকদেরকে তাদের আন্দোলন এবং জনগণের আন্দোলন সমন্বিত ভাবে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ আমরা উপহার পেয়েছি, যেটার মাধ্যমে আমরা আগামীতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করাটা সক্ষম হব। আমরা যে আপনারা যে প্রশ্ন করেছেন আমাকে যে আমাদেরকে আসলে কিন্তু আমাদের এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মাধ্যমে আমরা সবাই এই স্বপ্নটাকে, যেটা হলো গণতান্ত্রিক বাংলাদেশ কে আমরা গণতান্ত্রিক একটি রাষ্ট্র গঠন করার জন্য সবাই আমরা ঐক্য থাকা দরকার। আমরা আমাদের 31 দফার কর্মসূচির মাধ্যমে আমাদের কার্যক্রম আগামীতে আমাদের প্ল্যানটা কি আছে ওইটাকে সামনে রেখে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান গতকালকেও এই উল্লেখ করেছেন এবং আমাদেরকেও নির্দেশ দিয়েছেন, আমরা যারা ফিল্ডে কাজ করতেছি জনগণের সাথে আমরা আছি, আমরা এই বার্তাটাকে নিয়ে আমাদের জনগণের পাশে যাব, সবাইকে উদ্বুদ্ধ করে একটি নতুন বাংলাদেশ তৈরি করার জন্য আমরা কাজ করব। অবশ্যই আছেন মাওলানা সোয়েব হোসেন, আপনার কাছ থেকে সর্বশেষ মন্তব্য শুনে আসলে আলোচনা শেষ করতে হবে। জি, থ্যাংক ইউ আপনাদের সকলকে, আবারও ধন্যবাদ জানাই। আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন সহনশীলতার বক্তব্য এবং রাজনৈতিক সহিংসতা মুক্ত পরিবেশ সৃষ্টির ব্যাপারে উদ্যোগটা কেমন হওয়া দরকার। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি প্রশ্ন করার জন্য। দেখেন, আমাদেরকে আসলে উপলব্ধিতে আনতে হবে যে দলের চেয়ে দেশ বড় এবং দেশের চেয়ে ঈমান বড়।
এটা মাথায় নিয়ে যদি আমরা চলি, তাহলে আমাদের অ্যাক্টিভিটিসটা কেমন হবে ইন প্রিভিয়াস টাইমে আমরা জলজান্ত উদাহরণ হিসাবে আমরা পেশ করলাম। একেবারে খুবই নিকট অতীতের এই জুলাই যোদ্ধারা যখন গুলিবিদ্ধ হয়, তাদেরকে যখন শহীদ মুগ্ধ শহীদ হয়, এভাবে আরো কিছু সন্তান যখন অকালে গুলিবিদ্ধ হয়ে ঝরে যায়, তখন আমাদের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই হুজুর ঢাকার বাইতুল মোকাররমের উত্তর গেটে উনি একমাত্র পলিটিক্যাল লিডার যিনি ব্যানার নিয়ে তাদের জন্য সামনে নামছেন এবং তদানীন্তন সরকারকে, ফ্যাসিবাদকে উনি হুঙ্কার দিচ্ছেন যে আমার সন্তানকে যেন আর একটা গুলিও লাগানো না হয়, জবাব দেওয়া হবে। আজও সেটা ইউটিউব ফেসবুকে ভাসতেছে। নট অনলি দ্যাট, এরপরে মোহতারাম নায়েবে আমির শাইখে চরমনাই উনি সিনিয়র নায়েবে আমির উনি আপনার 2রা আগস্ট লক্ষ জনতার মিছিল নিয়ে টিএসসি চত্বরে হাজির হয়েছেন। তো এটা হলো কেন? এটা হলো যে আমার দেশের সূর্য সন্তান ছাত্র সমাজ, আজকে জনগণ তারা গুলিবিদ্ধ হচ্ছে, অথচ আমার দেশের টাকায় গুলি কেনা আমার বুক বিদ্ধ করতেছে। সেখানে কিন্তু এভাবে সামনে কেউ নামেন নাই, মায়ার টানে আত্মার টানে উনি নামছেন। তো আমাদের লিডার কেমন এটা তার পরিচয় বহন করে। সহনশীলতাপূর্ণ বক্তব্য আসলে এটা হলো যে আদর্শিক কথা, আমরা তো আদর্শিক দল, ইসলামী দল মানে আদর্শিক দল। আমরা আদর্শিক কথা যখন বলতে যাই, তখন যদি কেউ আদর্শর জলাঞ্জলি দিয়ে বা দেশ মাতৃকার নিয়ম শৃঙ্খলা আপনার রুলস রেগুলেশন ভাইলেশন করে যদি কোনো দল, কোনো ব্যক্তি কোনো কর্মকাণ্ড করে থাকেন, অটোমেটিকলি আলটিমেটলি তার গায়ে লাগে। এটা তো আমাদের কিছু করণীয় নেই। আমরা তো নীতির কথা বলতেছি এবং যৌক্তিক দাবি তুলে ধরতেছি এবং দেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা বক্তব্য দিচ্ছি। আপনি এমন কোনো বক্তব্য আমাদের দেখাতে পারবেন না যে বক্তব্যে দেশ গড়া, মানুষকে সচেতন করা, মানুষের নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া ছাড়া কোনো বক্তব্য ইনশাল্লাহ আমাদের কারো ভিতরে নেই। আমরা আসলে সেটি লক্ষ্য করছি। আলোচনা আসলে শেষ করতে চাই, দুঃখিত আপনাকে থামাতেই হচ্ছে আমার, কারণ আজকে আসলে আর সময় দিতে পারছি না। আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছেন। আগামীতে আবারও কথা হবে, কারণ নির্বাচন সামনে আসছে, আবারও হয়তো আপনাদের সাথে নানা বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হবে আমাদের। আমরা আলোচনা করব ভারতীয় হাই কমিশনের যে অভিমুখে এরই মধ্যে মিছিল করেছেন ছাত্র জনতা, সেই খবর আমরা আলোচনা করব। তবে তার আগে যে গণমাধ্যমগুলো আপনার হাতে আগামীকাল সকালে পৌঁছে যাবে, তারা কি সংবাদ শিরোনাম করেছে আমরা একটু দেখে আসি। যুগান্তর আমাদের হাতে আছে। যুগান্তর আছে হাদির হামলাকারী যেন এক মাফিয়া ডন, ফয়সাল মহারাষ্ট্রে ব্যবহার করেছে ভারতীয় সিম। আমাদের সময় বলছে দল নিরপেক্ষ প্রশাসন সাজাতে ইসি যেই এরই মধ্যে কর্মকাণ্ড শুরু করেছে সেই খবর, এবং একই সাথে 25 ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা তারেক রহমানের। মৌলিক বার্তা বলছে ভূ রাজনৈতিক ঝুঁকির মুখে জাপানের বিগ বি প্রজেক্ট, এবং বাংলাদেশে ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারকে তলব করা হয়েছে। ফিনান্সিয়াল এক্সপ্রেস এর মধ্যে বলছে গার্মেন্টস এক্সপোর্টস টু ইউ মাইট লস ডিউটি ফ্রি এক্সেস আফটার গ্রাজুয়েশন। দৈনিক ইনকিলাব হঠাৎ কেন 7 সিস্টার্স ইস্যু, কাণ্ডজ্ঞানহীন বক্তব্য, অহেতুক উত্তেজনা সৃষ্টির নেপথ্যে কারা, সেরকম খবর, বিভিন্ন রকম খবরাখবর। তবে যেই খবরটি আসলে আমরা আলোচনা করছিলাম বা বলছিলাম যে সেটি হচ্ছে, আমরা জানি যে এরই মধ্যে ভারতের যে হাই কমিশন আছে তাদেরকেও বাংলাদেশ তলব করেছে, এবং বাংলাদেশের যে হাই কমিশন ভারতে নিযুক্ত আছেন তাকেও তলব করেছে আজকে ভারত। তার অন্যতম কারণই হচ্ছে যে এরই মধ্যে কিন্তু বলা হচ্ছে যে আসছে যে নির্বাচন, সেই নির্বাচনে এক ধরনের প্রভাব বিস্তার, এক ধরনের সেটি বানচাল করবার চেষ্টা করছে ভারত। সেটি নিয়ে এরই মধ্যে কিন্তু সাধারণ মানুষ প্রতিক্রিয়াও জানিয়েছেন। আছেন আমাদের সাথে অতিথি হিসেবে এরই মধ্যে AJM নিয়াজউদ্দিন, অধ্যাপক রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এবং আমাদের সহকর্মীকে আমরা পাবো বলে আশা করি যদি তিনি সংযুক্ত হতে পারেন। নিয়াজউদ্দিন, অসংখ্য ধন্যবাদ, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে, রাতের বেলা সময় দিয়েছেন। নির্বাচন আসলে আমরা প্রতিবার যেমনটা দেখি সেটি হচ্ছে যে ভারতের এক ধরনের প্রভাব, এক ধরনের সেটি দাদাগিরি আমরা সবসময় লক্ষ্য করে থাকি, কিন্তু এবার একই জিনিস তারা আসলে করার চেষ্টা করছে। আপনার কাছে কি মনে হয়, এবং করলে সেটি সফল না হওয়ার জন্য আমরা কতটুকু প্রস্তুত? ধন্যবাদ।
আমরা দেখতে পাচ্ছি এই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেটার যে টানাপোড়েন আমরা প্রায়শই দেখতে পাচ্ছি। এটার মুখ্যত দিকটা হচ্ছে যে ভারতে আশ্রয় গ্রহণকারী এই আমাদের বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান করা থেকে শুরু করে তার এখন বিচার প্রক্রিয়া চলছে, সেটা নিয়ে বাংলাদেশের সরকার এবং জনগণের বা রাজনীতি যারা করছে তাদের একটা বড় ধরনের দাবি আছে তাকে ফেরত দেওয়া। ইতোমধ্যে এই সাম্প্রতিক যে উত্তেজনা, তার পেছনে একটা বড় কারণ হচ্ছে 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের নেতা ওসমান শরীফ হাদির যে তাকে হত্যার চেষ্টা, এবং সেই চেষ্টা পরবর্তী যেটা গণমাধ্যম এবং নানানভাবে যে যারা হত্যার চেষ্টায় করেছে তাদের ভারতে আশ্রয় গ্রহণের এক ধরনের তথ্য নানানভাবে গণমাধ্যমে চলে আসে। তার প্রেক্ষিতে আমরা দেখছি ইনকিলাব মঞ্চ ছাড়াও এই নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যে ভারতের যে এই ধরনের কার্যক্রম, অর্থাৎ বাংলাদেশের নির্বাচনকে বানচাল করা, আপনারা দেখছেন যে আসলে নির্বাচন যেদিন তফসিল ঘোষণা করা হয়েছে ঠিক তারপর দিন এই হত্যা চেষ্টা ওসমান হাদিকে, যিনি বর্তমান বাংলাদেশের এই সময়ে তার নিজের কণ্ঠসজ্জার, বিশেষ করে ফেসিবাদী শাসনের সেই সময়কার অনিয়ম এবং ফেসিবাদের যে শৃঙ্খল তার বিরুদ্ধে এবং নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার একটা নিজের নৈতিক অবস্থান তার জায়গা থেকে তিনি তুলে ধরার চেষ্টা করছিলেন। সেই জায়গায় যে এই ক্ষেত্রে নতুন তফসিল ঘোষণার পরদিনই এই ধরনের চেষ্টাকে এখনকার যারা রাজনীতিবিদ আছেন তারা এটাকে এক ধরনের নির্বাচন বানচালের চেষ্টা বলে মনে করছেন। তার প্রেক্ষিতে আমরা দেখছি অল্প কয়েকদিনের মধ্যে এই যে ভারতে আশ্রয় গ্রহণ করেছে এই হত্যা চেষ্টাকারীরা, সেটা তাদের উপর একটা বিরূপ প্রভাব তৈরি করে, যার প্রেক্ষিতে আমরা দেখছি যে এনসিপির নেতা যারা তরুণ নেতা তাদের কেউ কেউ মন্তব্য করছেন, তাদের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করেছেন। তো তার প্রেক্ষিতে আমরা দেখেছি তার আগেই রবিবার ভারতীয় যিনি বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত তাকে বাংলাদেশ থেকে তলব করা হয়েছিল এবং তাকে এই বিষয়ে শেখ হাসিনাকে ফেরত প্রদান এবং এই প্রসঙ্গে তাকে বলা হয়েছে এবং এর প্রেক্ষিতেই এভাবে একটা টানাপোড়েন নতুন করে তৈরি হয়েছে। এবং যদিও দিল্লিতে আমরা দেখেছি রিয়াজ হামিদুল্লাহকে, উনি তার যে দিল্লিতে বাংলাদেশের বিজয় দিবসের উদযাপন করছেন গতকাল, সেখানে দেখা গেছে যে ভারতের পক্ষ থেকে ভারতের সাবেক বিভিন্ন মন্ত্রী, তারপর রাষ্ট্রদূত সহ একটা ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে যে বিভিন্ন কূটনীতিক এবং যারা গবেষণার কাজ করেন তাদের অনেকেই সেখানে একটা পজিটিভ ইমেজ এবং রিয়াজ হামিদুল্লাহর মুখ থেকেই এক ধরনের পজিটিভ বার্তা আমরা দেখতে পাই। কিন্তু আজকে আবার আমরা দেখছি সেই রিয়াজ হামিদুল্লাহকে দিল্লিতে তলব করা হয়েছে ঢাকার এই যে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূতকে, তো এবং সেখানে তাকে এই প্রসঙ্গগুলো নিয়ে চলমান বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে, সতর্ক করার বিষয়। তো এই বিষয়টা আমরা পরিষ্কার বুঝছি যে বাংলাদেশের নির্বাচন নিয়ে কিন্তু ভারত রীতিমতো এখনো প্রতিক্রিয়া দেখাচ্ছে যে ইনক্লুসিভ নির্বাচনের ক্ষেত্রে। কিন্তু আমরা দেখেছি যে ভারত গত 1.5 দশকের যে শাসন, সেখানে যে গণতন্ত্রহীনতা, সেখানে কিন্তু তার বক্তব্যে কখনো ভারত প্রতিবেশী হিসাবে এখানে ইনক্লুসিভ নির্বাচন, সবাইকে নিয়ে নির্বাচন, এই ব্যাপারে তার কোনো বক্তব্য দেখা যায় না। বরঞ্চ এই ফেসিবাদী শাসনকে শক্তিশালী করতে যেভাবে যে ধরনের নৈতিক সমর্থন, কূটনীতিক সমর্থন সহ সার্বিক চেষ্টা তার ভিতরে অব্যাহত ছিল এবং সেই অব্যাহত থাকার মধ্যে দিয়ে ভারত তার স্বার্থ হাসিল করেছে এবং বাংলাদেশের মানুষের কাছে এটা দৃশ্যমান হয়েছে যে এই আওয়ামী লীগ এবং তার যে পলাতক প্রধানমন্ত্রী তারা সবসময় ভারতের স্বার্থকেই রক্ষা করেছে। এর ভিতর দিয়ে কিন্তু ভারত আবার এই এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বলা যায় এবং যেহেতু আদালতের রায় হয়েছে তাকে আশ্রয় দিচ্ছেন, তিনি সেখান থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, আওয়ামী লীগের অনেক নেতা কর্মী সেখানে আছেন। এই জায়গাটায় ভারত অর্থাৎ এই প্রশ্রয় আশ্রয় সবকিছুই ভারত থেকে করার ফলে এই বাংলাদেশের রাজনীতিবিদ তরুণ নেতাদের ভেতরে এটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া আছে, যার প্রেক্ষিতে বর্তমান
এই বিভিন্ন বক্তব্যগুলো আসছে। সুতরাং ভারতের জায়গা থেকে যদি প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল আচরণ এবং প্রতিবেশীকে শ্রদ্ধা এবং একটা ভারসাম্যের যে সম্পর্ক, বর্তমান প্রধান উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমরা দেখতে পেয়েছি যে তারা মাথা উঁচু করে তারা পররাষ্ট্রনীতিকে পরিচালনা করার একটা চেষ্টা আমরা পরিলক্ষিত করছি, এবং সেই চেষ্টা এই যে নতজানু পররাষ্ট্রনীতি আমরা দেখে আসছি বিভিন্ন সময়, সেটা থেকে বের হয়ে এসে বর্তমান সরকারের এই চেষ্টা জনগণ এবং রাজনীতিবিদদের মধ্যে এক ধরনের সাধুবাদ আমরা দেখতে পাই। সাধুবাদ আমরা তো দেখতে তার পেয়েছি। জি, জি, এখন এই আমাদের জায়গায় আমাদের ভারতের অতিথি যে আপনাকে একটা প্রশ্ন করতে চান। নিয়াজউদ্দিন সাহেবের কাছে জি। আমার একটা প্রশ্ন, যেটা আপনি যেটা বলেছেন যে 15 বছর আওয়ামী লীগ যে আপনার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেননি, এখন তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছেন। এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন 15 বছর বলেনি, এখন বলছেন, এখন আবার আজকে আমাদের উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন যে ভারত আপনার নসিহত, আগামী নির্বাচন নিয়ে নসিহত এবং কিছু মানে পরামর্শ দিচ্ছেন, যেটা আমাদের এই পররাষ্ট্র উপদেষ্টা এগুলো প্রত্যাখ্যান করছেন। এই ধরনের নসিহত তারা কাম্য, তাদের কাছে কাম্য না। হ্যাঁ, বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে এটা বাংলাদেশ নির্ধারণ করবে। তো এই যে দুই মানে প্রতিবেশী দুইটা দলে দেশের মধ্যে যে আপনার সম্পর্কের টানাপোড়েন, যে এই টানাপোড়েন মানে আগামী নির্বাচনে এটার প্রভাব কেমন পড়বে মনে করেন? দেখুন, আসলে তো বাংলাদেশ তার প্রতিবেশী অন্যান্য দেশ আমরা দেখি এটা প্রত্যেকটা দেশের একটা নির্বাচন, এটা অভ্যন্তরীণ বিষয়, এবং প্রতিবেশী দেশগুলো পারস্পরিক যে তার যে সার্বভৌমত্ব, স্বাধীনতা, এই প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন। কিন্তু আমরা দেখেছি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যদি আমরা দেখি, ভারত একটা বৃহৎ রাষ্ট্র হিসেবে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা, নেপাল সহ ছোট রাষ্ট্রগুলোর তার যে রাজনীতি এবং নির্বাচন প্রক্রিয়া, তার একটা প্রভাব বিস্তার করার একটা চেষ্টা সবসময় থাকে। এখন এইটা এই সেই কারণে প্রত্যেকটা দেশেই যে জনমানুষের যে একটা আকাঙ্ক্ষা, তার সাথে এটার একটা পার্থক্য সবসময় পরিলক্ষিত হয়, কারণ ভারত তার স্বার্থকে তার সুরক্ষা স্বার্থকে করার আসলে জন্য সবসময় সামনে রাখে। দিচ্ছে। আলোচনা আসলে এখন আমাদেরকে যেটা- থামাতেই হচ্ছে, কারণ সময় একেবারেই কম। এজিএম নিয়াজউদ্দিন, আবারও কথা হবে, কারণ সামনের দিনগুলোতে এরকম নানা হয়তো ইস্যু আসবে যেগুলো নিয়ে হয়তো আমাদের আলোচনা করার সুযোগ হবে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দিয়েছেন, এবং একই সাথে ধন্যবাদ লোটন ইকরাম, আপনিও সময় দিয়েছেন। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে। দর্শক, আপনারাও ছিলেন আমাদের সাথে একাত্তর জার্নালে। দেখা হবে আবারও, নিশ্চয়ই ভালো থাকবেন।